তাস আপনি সম্প্রতি একটা টপিক নিয়ে বেশ আলোচনা করছেন, যেটা হচ্ছে যে অনাগত সন্তানের স্বাস্থ্য নির্ভর করে এবং তার সন্তানের দেহ কাঠামো বা তার গঠন নির্ভর করে বাবার উপরে। আমরা এতদিন জানতাম যে এটা মায়ের স্বাস্থ্যের উপরে নির্ভর করে। তো আপনি রিসেন্টলি এটা নিয়ে অনেক কথা বলছেন এবং সাম্প্রতিক রিসার্চে এসেছে যে 50% সন্তানের স্বাস্থ্য নির্ভর করে বাবার উপরে। এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। সন্তানের স্বাস্থ্য মূলত দুইজনের উপরে নির্ভর করে, বাবা এবং মা দুজনের উপরেই। 50% বাবা থেকে পায়, 50% মা থেকে পায়। আগে ধারণা করা হতো যে আমাদের যখন স্পার্মটা যায়, ডিম্বাণুতে নিষেক হয়, তখন সেটা ডিম্বাণুর ভিতরে প্রবেশ করার পর পুরোপুরি মায়ের যে ডিএনএটা আছে সেটাই 100% সেটাকে রিপ্লেস করে ফেলে এবং পরবর্তীতে বাচ্চাটা মায়ের বৈশিষ্ট্য পায়। কিন্তু আসলে এটা ঠিক না। এটা আপনি নর্মালি সাধারণ মানুষও এটা দেখে থাকবেন যে কোনো বাচ্চা দেখতে অনেকটা বাবার মতো হয়, কোনোটা মায়ের মতো হয়, কোনোটা দুইজনকে মিলিয়ে হয়। এর রিজনটা হচ্ছে নিউক্লিয়ার ডিএনএ। নিউক্লিয়ার ডিএনএ হচ্ছে যখন একজন ডিম্বাণুতে যখন যে নিষেকটা হচ্ছে, আপনার স্পার্মটা, হ্যাঁ, যখন নিষিক্ত হচ্ছে তখন নিউক্লিয়ার ডিএনএ ক্রোমোজোম থাকে হচ্ছে মায়ের থেকে পায় 23টা, বাবার থেকে পায় 23টা। এই 46টা ক্রোমোজোম, 23 জোড়া ক্রোমোজোম, এই 46 জোড়া ক্রোমোজোম শরীরের ভিতরে প্রবেশ করে, এই ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে নিউক্লিয়ার ডিএনএ যেটা গঠিত হয়। এই নিউক্লিয়ার ডিএনএ তাহলে 50% আপনার বাবার কাছ থেকে আসছে, 50% মায়ের কাছ থেকে আসছে। অর্থাৎ নিউক্লিয়ার ডিএনএ কিন্তু ওই 23 জোড়া যে ক্রোমোজোম আছে বাবার কাছ থেকেও আসছে 50% এবং 23 জোড়া মায়ের যে ক্রোমোজোম আছে সেখান থেকেও আসছে। এটার উপর ডিপেন্ড করে যে সেই বাচ্চাটা পরবর্তীতে কেমন মোটা হবে, সুঠাম দেহের অধিকারী হবে, তার হাইট কেমন হবে, তার চোখের কালার, তার চুল, চোখের কালার, এগুলো কেমন হবে, এগুলো সবকিছু নির্ভর করে বাবা এবং মা 50-50, শুধু মায়ের উপরে ডিপেন্ড করে না। এবং হ্যাঁ, মায়ের উপর ডিপেন্ড করে কি, মায়ের উপর ডিপেন্ড করে যখন মা গর্ভাবস্থায় কি ধরনের খাবার খাচ্ছে, কতটুকু স্ট্রেস নিচ্ছে, তার কোনো বদ অভ্যাস আছে কিনা, যেমন সে মা স্মোকিং করে কিনা বা অ্যালকোহল নেয় কিনা। বাংলাদেশে যদি এর পরিমাণ কম, বাইরের দেশগুলোতে এটা প্রচলন বেশি। তো এগুলো সব কিছু নির্ভর করে হচ্ছে মায়ের স্বাস্থ্যের উপরে। এবং বাবার স্বাস্থ্য কিভাবে ডিপেন্ড করে, আমাদের পুরুষের স্পার্ম প্রতি 74 থেকে 75 দিন পর পর একদম নতুন করে গঠিত হয়। কারো কারো ক্ষেত্রে 2 থেকে 3 মাস সময় লাগে সর্বোচ্চ। তার মানে এমন না যে 74তম দিনে গিয়ে একদম নতুন করে সব হচ্ছে। মানে ধরেন যে আপনার 100% শুক্রাণু আছে পুরুষের শরীরে, প্রতিদিন 1% করে করে কিন্তু শুক্রাণু আগেরটা ধ্বংস হয় এবং নতুন করে তৈরি হয়। এইভাবে সম্পূর্ণটা চেঞ্জ হতে 74 দিন থেকে 3 মাস পর্যন্ত সময় লাগে। কোনো একজন ব্যক্তি যদি প্ল্যান করে যে আমি বেবি নিব, সে যদি 74 দিন বা 3 মাস আগে থেকে হেলদি খাবার খাওয়া শুরু করে, লাইফস্টাইল ঠিক করে, সে যদি স্মোকিং না করে, তাহলে 74 দিন বা 3 মাস পর তার যে স্পার্মটা তৈরি হবে, সেই স্পার্মে অনেকগুলা জেনেটিক্যাল ডিফল্টের যে স্ট্রেসগুলো আছে, ডিফেক্ট যেগুলো হতে পারে, যেমন কারো ডায়াবেটিস, কারো পিসিওএস, কারো হচ্ছে হার্টের রোগ বা বিভিন্ন ধরনের, কারো স্ট্রেসের কারণে দেখবেন যে কারো বাচ্চার ভিতরে ডিপ্রেশন জনিত কোনো রোগ আসতে পারে। এগুলো সব কিছু কমে যায় যদি আমরা এগুলোকে ম্যানেজ করতে পারি 3 থেকে 4 মাস আগে। যদি একজন বাবা ম্যানেজ করতে পারে, কি করতে হবে, বাচ্চা নেবার 3 থেকে 4 মাস আগে থেকে তাকে একদম স্বাস্থ্যকর খাবারগুলো খেতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং মেডিটেশন বলেন বা কি বলবো, যে অনেক আছে না যে স্ট্রেস ফ্রি থাকার জন্য কেউ নামাজ পড়ে, কেউ পছন্দের কাজ করে, কেউ দান খরচ করে, মানে স্ট্রেস ফ্রি থাকার জন্য যা যা করা লাগে তা করতে হবে আপনাকে 3 মাস আগে থেকে। এটা হচ্ছে বাচ্চা নেওয়ার 3 মাস আগে থেকে। এটা হচ্ছে বাবার প্রিপারেশন। আর মায়ের প্রিপারেশন হচ্ছে যখন বাচ্চা গর্ভে চলে আসলো তখন থেকে মাকে স্বাস্থ্যকর খাবারগুলো খেতে হবে। আমরা তো অনেক সময় বলি যে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে ওই সময় একটু ক্ষুধাও বাড়ে। তো ক্ষুধা বাড়লে আমরা অস্বাস্থ্যকর খাবার দিয়ে ক্ষুধাটাকে মেটানোর চেষ্টা করি। অনেকে সামর্থ্যের অভাবে, মানে ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। তার সামর্থ্য নাই তাই সে সেটা করে, হয়তো বা বিস্কিট খেতে গেল একটা, বা বারবার প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছে, ভাত খাচ্ছে, অন্য পুষ্টি নিচ্ছে না। আবার অনেকে আছে যে অজ্ঞতার বসে, যে খেতে ইচ্ছে করলো একটু আচার খেয়ে নিচ্ছি বের করে, আইসক্রিম খেয়ে নিচ্ছি, সফট ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। এগুলো সবকিছু তার সন্তানের মেটাবলিক স্বাস্থ্যের উপরে গিয়ে ইম্প্যাক্টটা ফেলে। অর্থাৎ মা এবং বাবা দুইজনের উপরে ডিপেন্ডেন্ট। তার মানে আপনার আলোচনায় যেটা জানলাম যে স্পার্ম দেওয়ার আগের সময়টা বাবার জন্য গুরুত্বপূর্ণ আর গর্ভাবস্থার পরের সময়টা মায়ের জন্য গুরুত্বপূর্ণ। তো এখন বাবার যদি ধরেন যে নেশা থাকে বা সে নেশাখোর থাকে বা সে ড্রিঙ্ক করে, সে ধরেন যে স্মোকিং করে, সেক্ষেত্রে কি ওই ইফেক্টটা কি সন্তানের ক্ষেত্রে পড়বে? সন্তানের স্পার্ম কাউন্ট কমে যায়, বিশেষ করে যখন আমরা স্মোকিং করি। স্মোক করলে স্পার্ম কাউন্ট কমে। অনেক ধরনের ইনঅ্যাক্টিভ থাকবে, যারা সারাদিন শুয়ে বসে থাকে, বিশেষ করে সায়েন্টিস্টরা এখন বলছে 8 ঘন্টার বেশি যদি কেউ বসে থাকে
তাহলে সেটা স্মোকিং করার থেকেও খারাপ। হ্যাঁ। তার মানে বসে থাকা, জি। ধরেন কেউ আছে যে অফিস জব করে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি বসে বাট থাকে, বসে কাজ করছে। হ্যাঁ বসে কাজ করছে, পাশাপাশি সে বাসায় এসেও সোফাতে বসে টিভি দেখছে, এরকম বাবা মারও যে সন্তান হবে, এরকম বাবার কাছ থেকেও যে স্পার্মটা তৈরি হবে, সেটার স্পার্মের ভিতরেও কিন্তু কোয়ালিটিটা কম হবে। তার মানে অ্যাক্টিভ থাকতে হবে আর কি। অ্যাক্টিভ থাকতে হবে, প্লাস স্মোকিং করা যাবে না, স্পার্ম কাউন্ট কমে যায়, বিভিন্ন রিসার্চে দেখানো গেছে। এখন রিসার্চ লিঙ্ক তো আমি এখানে দিতে পারছি না, আপনারা চাইলে অ্যাড করে জি, দিতে জি। পারেন। তারপরে হচ্ছে স্ট্রেস নেওয়া যাবে না, যারা অনেক বেশি স্ট্রেস নেয়, জীবনে অনেক হতাশ থাকে, তাদের সন্তানের ভিতরেও ডিপ্রেশনের রোগী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, অর্থাৎ সন্তানও ডিপ্রেশনের রোগী হয়ে যেতে পারে যদি বাবা ডিপ্রেশন থাকে। এই কারণে স্ট্রেস ফ্রি বা স্ট্রেস ম্যানেজ করারও চেষ্টা করতে হবে একজন বাবাকে। ধরুন যে একটা বাবা, সে হয়তো তার ওজন বেশি, ওজনাধিক্য নিয়ে অনেকে বসবাস করে, একটা বাবার ওজন বেশি, তার হয়তো কিছু হরমোনাল প্রবলেম আছে, তার ডায়াবেটিস আছে, এই রোগগুলোর ব্যাপারে আপনারা কি বলবেন? মানে দেখেন যে কোন একটা খারাপ ফ্যাক্টরি থেকে প্রোডাক্টও খারাপই বের হবে। ফ্যাক্টরিতে মেশিনারিজ গুলোকে আপনাকে একদম পলিশড ওয়েতে রাখতে হবে, অথবা রেগুলার মেইনটেনেন্স করতে হবে। ফিটনেস আমরা বডি একটা পেয়ে গেছি, যেমন ধরেন একটা গাড়ি কোম্পানি থেকে তৈরি হয়ে বের হয়ে আসলো, আপনি যদি রেগুলার বেসিসে মোবিল চেঞ্জ না করেন, চলে অকটেনে আপনি দিচ্ছেন পেট্রোল, বা হচ্ছে খারাপ মানে তেল দিচ্ছেন, যেটা আমরা খারাপ খাবার দিয়ে দিচ্ছি। আপনি ধরেন যে অ্যাক্টিভিটি করতে হয়, আপনি গাড়িটাকে চালালেনই না, মানে এক জায়গায় রেখে দিয়েছেন, ইঞ্জিন বসে যাবে, ব্যাটারি বসে যাবে, এরকম সব কিছু একটা ভালো ফিটনেস ফ্যাক্টরি থেকে যেমন একটা ভালো প্রোডাক্ট বের হওয়ার পর ওটাকে যদি আপনি মেনটেন না করেন তাহলে নষ্ট হয়ে যায়। আবার খারাপ ফ্যাক্টরি বা খারাপ মেশিন থেকে খারাপ প্রোডাক্টও বের হয়। অর্থাৎ আমরা জন্মের পর কেমন থাকবো সেটা কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, কিছু জেনেটিক্যাল রোগ আমরা বাবা মায়ের কাছ থেকে পেতে পারি, কিন্তু ছোটবেলা থেকে যদি আমরা সচেতন হয়ে যাই তাহলে কিন্তু আমাদের অনেকগুলো রোগকে আমরা অ্যাভয়েড করতে পারি। এটা গেল জন্মের পর। জন্মের আগে কি হবে, ওই ফ্যাক্টরিটাকে আপনাকে ঠিক করতে হবে যেন আমার সন্তানের ভিতরে কোনো ডিফেক্ট না থাকে, অথবা মিনিমাল ডিফেক্ট যেন থাকে। এটার জন্য আপনাকে 3 থেকে 4 মাস 5 মাস আগে থেকে, যখন আপনি সন্তান নেবেন বা বাবা হওয়ার প্ল্যান করছেন, তখন থেকে আপনাকে সুস্থ জীবনযাপন করার চেষ্টা করতে হবে। যদি আপনি না করেন তাহলে সন্তানকে শুধু আপনি সম্পত্তি দিবেন না, আপনি জেনেটিকও দিবেন একটা বাবা হিসেবে। তো আপনার সন্তানকে আমি ব্যক্তিগতভাবে একটা 1 কোটি টাকা রেখে যাওয়ার থেকে আমার সন্তানকে সুস্বাস্থ্য দেওয়ার চেষ্টাটা বেশি করব। মানে আমি যদি বাবা হই, রিসেন্টলি আমিও বাবা হয়েছি, আমার বাচ্চার বয়স প্রায় 20 মাসের কাছাকাছি, এখন 2 বছর। আপনি সম্ভবত আপনার বেবির ক্ষেত্রেও বোধহয় এটার সফলতা আপনি দেখতে আমি পেয়েছেন। ব্যক্তিগতভাবে হরমোন ইউজ করেছিলাম যখন আমি কম্পিটিশন খেলেছিলাম, টেস্টোস্টেরন হরমোন, যেটা ইনজেক্ট করে বডি বিল্ডার, যেটার অনেক বেশি সাইড এফেক্ট আছে, যেটা আমি কাউকে রিকমেন্ডও করি না। আর আমি এটা ওপেনলি বলি, কারণ এই কারণে আমাকে অনেকে পছন্দ করে যে তাজ ভাই সব ওপেনলি বলে। তো ওই হরমোন ইউজ করে বডি বানানোর কারণে আমার ইন্টারনাল বডির কিছু ড্যামেজেস হয়েছিল, সেগুলোকে রিকভার করে ফুল বডি চেক আপ করে যখন আমার মনে হচ্ছে আমি 100% ওকে, তারপরে আমি সন্তান নেওয়ার চেষ্টা করেছি। তো এটা আমি কেন করেছি যেন আমার ছেলের ভিতরে ওই, কারণ কি হরমোন এলে হার্ট বড় হয়ে যায়, কিডনি বড় হয়ে যায়, কিডনিতে ইনফেকশন হয়। তো আমার যদি হার্ট বড় হয়ে যেত বা কিডনিতে ইনফেকশন থাকতো তাহলে কিন্তু আমার সন্তানের ভিতরে হওয়ার চান্সেসটা থাকতো। এই কারণে আমি ওগুলোকে মিনিমাইজ করেছি, ওই সাইড ইফেক্ট গুলোকে। বিন্দু পরিমাণ সাইড ইফেক্ট আমার ভিতরে ছিল না, কারণ আমি জীবনে একটা কম্পিটিশন খেলেছি। এই কারণে আমি খুব বেশি হরমোন নিয়েও নি, একবারই নিয়েছিলাম। তো একবার হরমোন নেওয়াতে আমার বডিতে খুব একটা ক্ষতি হয়নি। আশা করি আমার সন্তানের ভিতরে ওই সমস্যাগুলো হবে না, এবং তাকেও আমি ফুল বডি চেক আপ করিয়েছি জন্মের পরপরই, তারও কোনো সমস্যা নাই। আশা করি ভবিষ্যতেও হবে না, কারণ আমার মাধ্যমে সে একটু হেলদি এবং নলেজগুলো পাবে এবং লাইফস্টাইল হয়তো বা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আপনি ফিটনেস নিয়ে কাজ করেন, ধরেন যে এই পরিকল্পনার মাধ্যমে যদি কোনো বাবা যেতে চায়, তো তার ফিটনেস প্ল্যানটা কেমন হওয়া উচিত? ফিটনেস প্ল্যান কিন্তু খুব সহজ। হ্যাঁ, মানে অনেকে মনে করে যে অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক বেশি কস্টলি, এরকম কিন্তু ব্যাপার না। খরচ না করে আপনি দেখেন, আমরা কিন্তু আনফিট হই নাস্তা করার কারণে। প্রথম কথা হচ্ছে নাস্তাতে আমরা উল্টাপাল্টা খাবার খেয়ে আনফিট হই। যেমন আপনাকে বিস্কিট, চানাচুর, চিপস এবং সিঙ্গারা, সমোসা এগুলো বাদ দিতে হবে। আপনি ভাত রুটি খেয়েও আনফিট হবেন না। আপনাকে কি করতে হবে, ভাতের সাথে ডাল বেশি মিশাতে হবে, সবজি বেশি অ্যাড করতে হবে, এবং হচ্ছে এর সাথে প্রোটিনের চাহিদাটা পূরণ করতে হবে। প্রধান আপনার মাধ্যমটা ফিটনেস অর্জন করার মাধ্যমে হচ্ছে প্রোটিনের চাহিদা পূরণ করার মাধ্যমে। সেটা আপনি ডিম, দুধ, মাছ, মাংস থেকে খেয়েও পূরণ করতে পারেন, এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাতে হবে। এটা গেল খাবারের ব্যাপারটা। আপনার ক্ষুধা লাগছে, আপনি একটা ডিম খান নাস্তাতে, ঠিক আছে, মানে সিঙ্গারা খেন না, একটা ডিম খান। ক্ষুধা আপনার হচ্ছে, এরপরে আমরা কি করব, যে স্ট্রেস ম্যানেজ করার চেষ্টা করব। স্ট্রেস কিভাবে ম্যানেজ হয়, এক্সারসাইজ করার মাধ্যমে আমাদের কর্টিসল একদমই ড্রাস্টিক্যালি কমে যায়। যদি কোনো একজন ব্যক্তি জাস্ট হাঁটে, সেক্ষেত্রেই তার কর্টিসল কমে যাবে। স্ট্রেংথ ট্রেনিং এর আলাদা ব্যাপার, যেমন জিম করা। যেমন আমার জিমের বিজনেস আছে বলে আমি জাস্ট জিম করার কথাই বলি, এরকম ব্যাপার না। আমি কোনো ভিডিওতেই জিম করার কথা বলি না, আমি বলি স্ট্রেংথ ট্রেনিং, অর্থাৎ মাংসপেশিতে প্রেসার পড়ে এই ধরনের ওয়ার্কআউট আপনাকে করতে হবে, যেন আপনার হাত পায়ের মাংসগুলো সলিড সুস্থ সবল থাকে, মাসল লস যেন না হয়। আপনার শরীরে যদি কম মাসল থাকে না, মানে স্বাভাবিকের তুলনায় কম, আমাদের কিন্তু স্কেলেটন মাসল আছে, হাড়ের সাথে যে লেগে থাকা মাংসপেশিগুলো আছে, এগুলো কিন্তু বয়সের সাথে সাথে শুকায়। ধরেন 30 বছর বয়স হয়ে যাওয়ার পর কিন্তু মাংসপেশি টেস্টোস্টেরন হরমোন
যেটা পুরুষে সেটা কিন্তু কমতে শুরু করে এবং মহিলাদের আর্থ্রাইটিস এবং অন্যান্য রোগের একটা কারণ হয় ওই সময় কিন্তু মাংসপেশি লস হতে শুরু করে। ধরেন কোনো একজন বাবা 35 বছর বয়সে বাচ্চা নিচ্ছেন বা 40 বছর বয়সে তিনি হচ্ছে বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন, তিনি 10 বছর যাবত ধরেন যে অস্বাস্থ্যকর জীবনযাপন করার কারণে বা প্রোটিন কম খাওয়ার কারণে বা অ্যাক্টিভিটি না করার কারণে, মুভমেন্ট ব্যায়াম না করার কারণে মাসল লস করেছেন, তাহলে তার সন্তানও দুর্বল মাসল নিয়ে জন্মগ্রহণ করার চান্সেস বাড়বে। তো আমাকে কি করতে হবে, আমি এর পাশাপাশি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো বাসাতে, যেমন উঠবস করতে পারি, সিঁড়ি দিয়ে উঠতে পারি, বাসাতেই পুশ আপ দিতে পারি। রাবার ব্যান্ড কিছু পাওয়া যায়, যেটা ইউটিউবে অনেক ভিডিও আছে, ব্যান্ডগুলো দিয়েও যদি আপনি টানাটানি করেন না, সেটাও কিন্তু মাংসপেশিতে চাপ পড়ছে। অর্থাৎ জাস্ট আপনার ডাম্বল দরকার নাই, না না ডাম্বেলও তো এখন কম দামে ডাম্বল এখন কিনতে পাওয়া যায়। ডাম্বলটা একটা মাধ্যম ওই স্ট্রেন ট্রেনিং করার, মানে আমার বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে জিমটা কম্পালসারি না, স্ট্রেন ট্রেনিং করা কম্পালসারি। একটা যেমন যে কোদাল দিয়ে কাজ করছে, যে ডেইলি বেসিসে মাটি তুলছে রাখছে এবং হচ্ছে ঘাড়ের উপরে বা শোল্ডারের উপরে বস্তা করে নিয়ে যে দূর পর্যন্ত রেখে আসছে, ওই ব্যক্তিটাও স্ট্রেন ট্রেনিং করছে, ওই ব্যক্তি তো জিম করে না। ওই ব্যক্তি যে সন্তান বের হবে, সেই সন্তানটা মেটাবলিক স্বাস্থ্য অনেক ভালো হবে। আপনি দেখবেন একটা জেলে যে রেগুলার মাছ ধরে এবং নৌকা বেয়ে বেয়ে হাত দিয়ে বেয়ে বেয়ে যায়, তাদের মাসল ফাইবার গুলো দেখবেন বোঝা যায় তাদের শরীরে উপর থেকে দেখে, অ্যাথলেটিক বডি হয় তাদের। তারা তো জিম করে না, তাদের সন্তানরাও দেখবেন অ্যাথলেটিক হয় এবং এরকম সন্তানরা কিন্তু ভালো খেলোয়াড়ও হয় পরবর্তীতে গিয়ে। দেখা যায় যে আমাদের দেশে বলেন বা পুরো বিশ্বেই যে কোনো জায়গায় অ্যাথলেট বের হয়ে আসে ওই ধরেন তার বাবা কোনো লেবার ছিল, কৃষি কাজ করতো, এরকম একজন মানুষের কাছ থেকে। এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারণ আস্তে আস্তে ধীরে ধীরে, যেমন ইউএসএ তে দেখবেন বাবা মা অনেক ভালো ব্যাকগ্রাউন্ডের সাথে এক্সারসাইজ করতো, হেলদি লাইফস্টাইল মেনটেন করতো, তার সন্তান খুব ভালো একজন খেলোয়াড় হয়েছে বা ফুটবলার হয়েছে। আপনি এখন তো বিশ্বকাপ চলছে, অনেকগুলো ফুটবলারের ভিতরে আপনি এরকম দেখবেন যে বাবা মার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তারা কোনো কৃষক ছিলেন না বা কোনো লেবার ছিলেন না, কিন্তু তারা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতেন এবং খাদ্যাভ্যাস ভালো ছিল। এবং এটা শুধু বাবার উপর ডিপেন্ড করে না, দাদার কাছ থেকেও আসে। আচ্ছা, ঠিক আছে, মানে দাদার কাছ থেকে বাবার কাছে আসে, বাবার কাছ থেকেও তার পরবর্তী জেনারেশনের কাছে। এই যে আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি আলোচনা করলেন, যেটা হচ্ছে সন্তান নেওয়ার আগে মাসল বিল্ডিং করা, এটা তো আসলে অনেকেই জানে না এবং আমরা এই ব্যাপারে সচেতন না। তো বাবার আর কোন দিকগুলো, যেমন তার নিয়মিত ঘুমানো, তার টেনশন মুক্ত থাকা, এগুলো তো আপনি আলোচনা করলেন। এর বাইরে তার খাদ্যাভ্যাসের কথা আপনি বলছেন, এর বাইরে আর কি বলবেন? না, যদি খাদ্যাভ্যাস ঠিক থাকে, সে যদি স্ট্রেস না নেয়, স্ট্রেস কমানোর জন্য তার যেটা ভালো লাগে, নামাজও পড়তে পারে, দান খয়রাত করতে পারে, বাগানও করতে পারে, যেটা মানে নিজের মনের একটা কাজ লাগবে আপনার। আমাদের সমস্যা হচ্ছে আমাদের অধিকাংশ মানুষ অসুখী এই কারণেই, কারণ আমাদের কারোই পছন্দের কাজ করারই সময় নাই। আমরা হয়তো এমন একটা প্রফেশনে ঢুকেছি যে প্রফেশনে আমরা ওটা তো আমরা অর্থ উপার্জনের জন্য বাধ্য হয়ে অনেকে করতেই হচ্ছে, কিন্তু ওইটার পাশাপাশি আপনি এমন একটা কাজ সারাদিনে অথবা সপ্তাহে একদিন এমন একটা কাজকে দেন যেটা করতে আপনার টাকা পয়সার দরকার নেই। অর্থাৎ ওই কাজটা করার কারণে কেউ যদি আপনাকে টাকা নাও দেন, তাও আপনি এমন ওই কাজটা করতে ইচ্ছুক আছেন, ওই কাজটাতে আপনি আস্তে আস্তে এক্সপার্ট হওয়া শুরু করেন। দেখবেন টানা যদি আপনি প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন ওই কাজটার পেছনে সময় ব্যয় করেন 1 ঘন্টা করে, আপনি 1 বছর যাওয়ার পর ওই কাজে এক্সপার্ট হয়ে যাবেন। এবং ওই কাজ সংক্রান্ত যদি কোনো একটা সার্ভিস বা কোনো একটা প্রোডাক্ট তৈরি করে ফেলেন, সেক্ষেত্রে দেখবেন যে মানুষ আপনাকে পেও করছে। কারণ একটা না, যদি আমরা পছন্দের কাজ একটা না 2 থেকে 3 বছর করতে থাকি, তাহলে নির্ঘাত আপনি সেখানে এক্সপার্ট হবেনই। অন্য 10টা মানুষের তুলনায় আপনি ওটা ভালো মতো করবেনই, কারণ ওটা কেউ আপনাকে বাধ্য করেনি করতে। পছন্দের কাজ করলে আমরা ইমপ্রুভ করতে পারি রেগুলার বেসিসে, আমরা নতুনকে কিছু জানার চেষ্টা করি। এই কারণে পছন্দের কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই কারণে বলি যে পছন্দের কাজ করলে শুধু আপনার নিজের ক্যারিয়ার ভালো হবে তা না, আপনার অনাগত যে শিশু আসবে ভবিষ্যতে তার ক্যারিয়ারও ভালো হবে, কারণ সে জন্মগতভাবে একটা ভালো জেনেটিক নিয়ে বড় হবে, যার কারণে তাকে পরবর্তীতে নিজের হেলথ নিয়ে অতটা বেশি কনসার্ন হওয়া লাগবে না। অর্থাৎ হচ্ছে ভুগতে হবে না, এক কথায় কনসার্ন তো হওয়া লাগবে, ভুগতে হবে। আপনি বাবার বিষয়টা যেরকম গুরুত্বপূর্ণ মনে বললেন, যেটা হচ্ছে 50% বাবার ভূমিকা, 50% মায়ের ভূমিকা, তো আপনার যে পরামর্শগুলো এগুলো তো ওই সময় মায়েদের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ অবশ্যই, কারণ একটা মা যদি স্ট্রেস নেয় বেশি করে, তাহলে সেটা তার সন্তানের ভিতরে ওই স্ট্রেসের এলিমেন্টস গুলো যাবে। সে যদি অ্যালকোহল খায় বা হচ্ছে স্মোকিং করে, সেটা হচ্ছে সে মায়ের স্মোকিং করলে কি হয়, ব্লাড ফ্লো কমে যায়, নারী হোক বা পুরুষ হোক। মানে আমাদের যে ব্লাড ভেসেলস গুলো আছে না, ওটার মাঝখানে যে গ্যাপ আছে, ওই গ্যাপ গুলো কিন্তু কমে যায় স্মোকিং করলে। গ্যাপ কমে গেলে অক্সিজেন সরবরাহ কম হয়, তো তার সন্তানের শরীরে গিয়ে অক্সিজেন সাপ্লাই কম যাবে, মানে কম যাবে। যদি আপনি স্মোকিং করেন, একটা মা ধরেন স্মোক করছে, সন্তান গর্ভে আছে, তাহলে তার সন্তানের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোতে অক্সিজেন কম যাবে। যে বাচ্চাগুলো হয় সন্তান গর্ভধারণের পরে, মানে আপনার সন্তান হওয়ার পরে, ওই সময় কিন্তু অনেক বাচ্চার অক্সিজেনের ঘাটতি থাকে। এটা যে শুধু স্মোকিং করলে হয় তা না, যেমন অনেক ধরনের ইনঅ্যাক্টিভিটির কারণে আমাদের অর্গানগুলোর ভিতরে চর্বি জমে, যার কারণে ব্লাড ফ্লো হয় না ঠিকঠাক মতো, আর ব্লাডের মাধ্যমে অক্সিজেনও প্রবাহিত হয়। কোনো একটা নারী শুধুমাত্র যখন সে গর্ভধারণ করবে, তখন তাকে একদম বসে থাকলে হবে না, ফিজিক্যাল মুভমেন্ট করতে হবে। বেড রেস্ট বলে দুনিয়াতে কিছুই নাই। যার কোমর ভেঙে গেছে না, তাকে যদি বেড রেস্ট দেওয়া হয়, সে বেড রেস্ট অবস্থাতেও তাকে কিছু এক্সারসাইজ করতে হবে, পায়ের শুয়ে থেকে হাতের এক্সারসাইজ করতে হবে, যেটা শুয়ে থেকে কিছু এক্সারসাইজ করা যায়, যেটা
বাইরের দেশের যারা ডক্টর আছে তারা বেশি সাজেস্ট করে। বাংলাদেশে তো সরাসরি আমি জানি না, কিছু কিছু ডক্টর আছে যাদের সাথে আমার পরিচিত না, পরিচয় আছে। গর্ভাবস্থাতেও কিন্তু ব্যায়ামের পরামর্শ দেওয়া হয়, সেটারও আলাদা ব্যায়াম আছে। হ্যাঁ, আপনি গর্ভাবস্থাকে, আমি তো বলছি যে কোমর ভেঙে গেলেও এক্সারসাইজ করা যায়, আচ্ছা, জি। কোমরকে প্রেসার না দিয়ে Pressure অনেক না ধরনের দিয়েও। এক্সারসাইজ করা যায়। আমরা বেড রেস্ট বলতে কিছু নাই। কিছু নাই। বেড রেস্ট আপনি সর্বোচ্চ 1 থেকে 2 দিন, আপনার হাত পা ভেঙে গেছে স্বাভাবিকভাবে, আপনি তো বেডে শুয়ে থাকবেন কিছুদিন। এই কতদিন, 15 দিন 20 দিন, যখনই আপনার একটু মুভমেন্ট করার শক্তি আসবে আপনাকে হাত পা কিছু একটা ব্যবহার করতে হবে, যেখানে ইনজুরি হয়েছে ওই অঙ্গটা বাদ। আমি একজন বিশিষ্ট অর্থোপেডিক সার্জনের রুমে গিয়ে দেখি যে লাইফ ফর মুভমেন্ট একটা কাগজে লেখা আছে। ওনার বক্তব্য হচ্ছে 206টা হাড় আমাদের শরীরের, এটা সবসময় বলতেছে আমাকে কাজে লাগাও। কাজে লাগাতে হবে। হাড়ের মাঝখানে কিন্তু ফ্লুইড থাকে, Fluid প্রত্যেকটা হাড়ের এই ঘর্ষণ রোধ করার জন্য ওই ফ্লুইড কিন্তু এক্সচেঞ্জ হয়। ধরুন এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে যায়, আরেক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে যায়, বিশেষ করে মেরুদণ্ডের ক্ষেত্রে এটা হয়। ওই ফ্লুইড কিন্তু শুকিয়ে যাবে যদি কেউ মুভমেন্ট না করে। আমরা যখন পানি পান করি না, পানি তো পান করলাম ঠিক আছে, পানি পুরো বডির প্রত্যেকটা অর্গানে পৌঁছাচ্ছে কিনা এটা কিন্তু আমাদের মুভমেন্টের উপর ডিপেন্ড করে। যদি আমরা মুভমেন্ট ঠিকঠাক মতো না করি ওই লিকুইডগুলো শুকাবে, যার কারণে আপনার পিএলআইডি টাইপের যে রোগগুলো হয়। এক্স্যাক্টলি, ওই পিএলআইডিটার মূল কারণ হলো মুভমেন্ট না করা, কমিয়ে দেওয়া, অথবা ভুলভাবে মুভমেন্ট করা। ধরেন অনেকে অফিস জব করে সারাদিন জাস্ট পুজো হয়ে বসে থাকে, এটাকে বলা হয় হচ্ছে কম্প্রেশন। আর যদি এটাকে ঠিক করতে হয় তাহলে তাকে ডিকম্প্রেশন মূলক কোনো একটা এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ তাকে রিভার্স যেতে হবে। এগুলো কিছু ভিডিও আমি তৈরি করেছি, তো এই টাইপের এক্সারসাইজগুলো করতে হবে। এগুলো আবার দরকার হবে না যদি সেই ব্যক্তিটা বাগান করে, কৃষিকাজ করে। মানে আমি এই জন্য গ্রামের মানুষের কথা আমি কখনো আনি না এখানে, কারণ তারা মুভমেন্ট করছেই। গ্রামের মানুষের সমস্যা হচ্ছে তার তামাক গুল বিড়ি বেশি খায়, এটা হচ্ছে মূলত তাদের সমস্যা। বাট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তাদের আছে, তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যখন তারা বন্ধ করে দেয়, যেমন 40-50 বছর বয়সে যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ করে দিচ্ছে, তখন গ্রামের মানুষরা খুব দ্রুত বুড়া পড়ে যাচ্ছে। খুব দ্রুত বুড়া হয়ে যায়। কিন্তু শহরের মানুষ দেখবেন সহজে কিন্তু খুব দ্রুত বুড়া হয় না। এর পিছনে কিছু লাইফস্টাইল ফ্যাক্টরও আছে। তার মানে আপনার সাজেশন হচ্ছে বাকি জীবন যতদিন থাকবেন আপনি মুভমেন্টের মধ্যে থাকবেন। যতদিন জীবিত আছেন মুভমেন্ট করতে হবে। এটা মুভমেন্ট না করলে আপনি আস্তে আস্তে কুঁজো হতে শুরু করবেন বয়সের সাথে সাথে। এরকম আমি কালকে একটা খেলা হচ্ছিল, ওখানে দেখলাম যে আর্জেন্টিনার একজন 100 বছর বয়স্ক ফ্যান দাঁড়িয়ে আছে ওখানে, একদম সুঠাম, মানে তার বডি কিন্তু সোজা, তাকে কিন্তু কেউ সাপোর্ট দিয়েও দাঁড় করে রাখে। তো সেই ব্যক্তিটা কিভাবে এত শক্তি পাচ্ছে? হয়তো ডেইলি মুভমেন্ট করে। জাপানে আপনি রাস্তাঘাটে 100+ বয়সের মানুষ অহরহ দেখবেন রাস্তায় হাঁটছে, দৌড়াচ্ছে। এখানে তো আমরা 70-80 বছর বয়সে দেখি লাঠি নিয়ে হাঁটে। রিজনটা হচ্ছে সে মুভমেন্ট করে না, জাস্ট 8 ঘন্টা বসে থেকেছিল, বসে থাকার কারণে মুভমেন্ট হয়নি, জয়েন্টগুলোতে পানি শুকিয়ে গেছে, লিকুইড শুকিয়ে গেছে, এটাই হচ্ছে রিজন।